প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সেই রকম ভদ্র টাইপের ছেলে আমি না হলেও আমি আমার মতোই ছোট থেকেই যখন থেকে ভালোবাসা কি জানতে শিখেছি তখন থেকেই মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে বড় আপুর সাথে প্রেম করব। তাই যেখানে যাই সেখানেই বড় আপু খুঁজি। আমার অবশ্য ক্রাশ আছে, সে হলো মিম আপু। ও, আপনাদের তো পরিচয়ই দেওয়া হয়নি। আমি হলাম তানভীর, এবার অনার্স ফার্স্ট ইয়ারে, আর মিম এবার থার্ড ইয়ারে। তবে ছোট থেকেই আমি তাকে চিনি, মানে আমার বাবার বন্ধুর মেয়ে। সেই খাতিরে দুই বাসার মধ্যে যাওয়া আসা হতো। ছোট থেকেই মিমাপুর পেছনে পড়ে থাকতাম। আপুর অবশ্য সেই রাগ ছিল। আপু দেখতেও খুব সুন্দর ছিল, তাই পেছনে পড়েছিলাম। একদিন মিমাপুদের বাসায় যাই, আপুকে দেখলাম পড়তেছে। তখন আমি 10-এ আর আপু ইন্টার সেকেন্ড ইয়ারে। তো আপুর কাছে গেলাম। কি করছো মিমাপু? লুডো খেলছি, দেখছিস না কি করছি? ও, পড়ছো? হ্যাঁ, এখন আমায় বিরক্ত করিস না তো, যা। কই বিরক্ত করলাম? না বললাম আর কি। আপু, একটা কথা বলতাম। তাড়াতাড়ি বলে যা। না থাক। কি বলবি বল। থাক আর না বলি। বেশি ঢং না করে বলে ফেল। আপু, আমি না তোমাকে। কি? আমাকে? যা, আমার লজ্জা করে। ওই, তুই না ছেলে, ছেলেদের লজ্জা থাকে না? থাকে না? ও আচ্ছা, এত করে যখন বলছো বলেই ফেলি। আমি তোমাকে ভালোবাসি। কুত্তা, তুই দাঁড়া। আম্মু, আমার ঘরে ঝাড়ুটা কই? বড় বোনকে প্রপোজ করছিস? তোর থেকে আমি 3 বছরের বড়, তুই দাঁড়া। না আপু, 2 বছরের। আমি 1 বছর যাইনি, আর 1 বছর পড়েছি। তাতে কি, বড় তো নাকি? আর তুই এখনো এসএসসি পাস করলি না, আর প্রেম? দাঁড়া তুই, তোর অবস্থা আমি খারাপ করবো আজকে। এত বড় হুমকি দিলে তো বিড়ালও পালাবে, আর আমি তো মানুষ। এই, কই যাস? দাঁড়া। আন্টি, দেখো না, মিমাপু নাকি আমাকে মারবে। কেন রে মিম, আমার ছেলেটাকে মারতে চাচ্ছিস? আন্টিদের ছেলে নেই, তাই আমাকে ছেলের মতো ভালোবাসে। তুমি জানো তানভীর কি করছে? ও আমাকে প্রপোজ করছে। কি রে তানভীর, এটা কি সত্যি? হ্যাঁ আন্টি, করেছি। আমি মিমাপুকে বোনের মতো ভালোবাসি। ডাহা মিথ্যা কথা বললাম। ও, এই জন্য তুই মারবি? না মা, ওই মিথ্যা বলছে। অনেক হয়েছে, এখন গিয়ে পড়তে বস। আর তানভীর, তুই আয়, এসে খাওয়া দাওয়া কর। কিন্তু মা। কোনো কিন্তু না, যা গিয়ে পড়তে বস। আচ্ছা। যাওয়ার সময় একটা ফ্লাইং কিস দিলাম। মারতে আসতে লাগলো, আর আমি দৌড়ে আন্টির কাছে গেলাম। এই তো জ্বালানো শুরু হলো মিমাপুকে। মিমাপুকে সময় অসময়ে ভালোবাসি বলতাম, আর মিমাপু রেগে গিয়ে মাঝে মাঝে উত্তম মাধ্যম দিত। ছোট ছিলাম তো, তাই কিছু মনে করতাম না। মনে রাখবেন, 18 বছরের নিচে সবাই শিশু। আপু ইন্টারে ভালো ফলাফল করলো, আর একটা ভালো ভার্সিটিতে চান্স পেল, তাই চলে গেলাম সেখানে। মজা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তাই 2 বছর অনেক কষ্ট করে পড়ে ইন্টার দিলাম, ভালো রেজাল্ট করলাম, আর আপুর ভার্সিটিতেই চান্স নিলাম। ভালো রেজাল্ট থাকায় বেশি কষ্টও করতে হয়নি, তাই হয়ে গেলাম ভর্তি। কিন্তু মিমাপু জানে না যে আমি ওখানেই ভর্তি হয়েছি। তো গেলাম প্রথম দিন। আমার কয়েকজন বন্ধুও সেখানে ভর্তি হয়েছে, তাদের সাথে দেখা করে ক্লাস করতে গেলাম। ক্লাস করে বের হচ্ছি, এমন সময় মিমাপুর সাথে দেখা। আমায় দেখে তো চমকে উঠল। তুই এখানে? কেন, চান্স পেতে পারি না? না, তা না, তবে হঠাৎ করে তোকে দেখলাম, বলিসনি তো। বলিনি এমনি। বাহ, ভুলে গেলি? তোমারে ভুলিব কেমনে, আমার তো সব জুড়েই তুমি। আবার শুরু হয়ে গেলি? তোমার জন্যই তো এখানে আসা।
মার খেতে চাস নাকি? তোমার হাতে বিষও খেতে পারি, মারটা আবার কি? বাদ দিবি? আচ্ছা ঠিক আছে, অনেক সময় আছে। কিসের? কিছু না। আচ্ছা বল, আন্টি আঙ্কেল কেমন আছে? ইস রে, নিজের শ্বশুর শাশুড়িকে আঙ্কেল আন্টি বলে, কি মাইয়া! কি বললি? মনের কথাও শুনতে পাই নাকি? কি তা কমো, আমি কিছু বলিনি তো। আমি যা জিজ্ঞাসা করলাম। ও আছে, ভালোই। আচ্ছা, এখানে যেহেতু থাকবি, কোনো কিছুর প্রয়োজন হলে বলবি, আর বাদরামিটা একটু কম হলেই চলবে। আমি তো তোমার সাথে বাদরামি করার জন্যই এখানে এসেছি, খালি দেখতে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এভাবে শুরু হলো ভার্সিটির যাত্রাপথ আমার, আর তার পেছনেই লেগে থাকা। ভার্সিটিতে আসার পর থেকেই সারাক্ষণ মিমাপুর পেছনে লেগে থাকি। সে যেখানে যাই আমি তার পেছনে পেছনে যাই। ক্লাসের সময়টা ব্যতীত সবসময় তাকে জ্বালাতে লাগলাম। তার বান্ধবীদের সাথে থাকলে তাদের সাথে মজা করতাম। সবাই ভাবতো আমি তাদের সমবয়সী, কারণ আমি তো সবসময় তাদের পেছনে লেগেছিলাম। একদিন ভার্সিটিতে আসার পর জানতে পারি মিমাপু আসেনি। মনটা খারাপ হয়ে গেল অনেক। যেহেতু আমাদের দুজনের বাসাই অন্য শহরে, তাই আমরা হোস্টেলে থাকতাম। আমি জানতাম না সে কেন আসেনি, তাই তার হোস্টেলের সামনে যাই। তারপর মিমাপুর এক বান্ধবীকে ফোন দিয়ে আসতে বলি। নীলা আপু, মিমাপুর কি হয়েছে, আজকে আসলো না যে? মিম একটু অসুস্থ, কি হয়েছে? ওর জ্বর আসছে। ডাক্তার দেখানো হয়েছে মিমাপুকে? না, কে নিয়ে যাবে? আচ্ছা আমি আসতেছি, মিমাপুকে নিয়ে নিচে আসো। ঠিক আছে। তারপর নীলা আপু মিমাপুকে নিয়ে আসলো। আমি মাথায় হাত দিলাম মিমাপুর, দেখি প্রচণ্ড গরম। তারপর তাকে নিয়ে হাসপাতালে গেলাম, ডাক্তার দেখালাম। আসার সময় দুজনে চুপ আছি। তোমার গায়ে এত জ্বর, আমি ফোন তো করতে পারতে একটা। ওই, আমি তোর আপু হই, সেভাবে কথা বল। আচ্ছা বলছি। আপু, তোমার গায়ে এত জ্বর, আমি তো ফোন দিতে পারতে একটা, তাই না? তোকে কেন ফোন দিব? আচ্ছা মা, আমার তোমাকে প্রশ্ন করায় ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমায়। কি? আমি তোর মা? ওই, আমি কোন দিক দিয়ে তোর মা লাগি? না আপু, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করে দিন। আর বেয়াদবি করবি না আমার সাথে, সব সময় আপু ডাকবি, ঠিক আছে? জান বাঁচলে লাখো উপায়, এই সময় এই মেয়ের হাত থেকে বাঁচা ফরজ, তাই রাজি হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপু। গুড। এখন আমায় নামিয়ে দে। আর আব্বু আম্মুকে এই ব্যাপারে একদম বলবি না যে আমি অসুস্থ। আচ্ছা। আমি গেলাম। দেখো না খালি কি করি, তোমায় তো আমি আমার বউ বানিয়েই ছাড়ব। তারপর আঙ্কেলকে ফোন। হ্যালো আঙ্কেল। হ্যাঁ তানভীর বাবা, বলো। আঙ্কেল, মিমাপু তো অনেক অসুস্থ, ভাগ্যিস আমি ছিলাম এখানে, তাই হাসপাতালে নিয়ে যেয়ে ডাক্তার দেখে আনলাম। কি হয়েছিল মিমের? চিকনগুনিয়া, একটু বানিয়ে বললাম। তুই মিমকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলি? আঙ্কেল, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, দেখালাম, ওষুধ কিনে দিলাম, তারপর হোস্টেলে নামিয়ে দিয়ে এই তো আমি আসলাম। আমাকে তো কিছু বলেনি মেয়েটা। এই মেয়েটার একদিন কিছু হয়ে যাবে দেখবি। না আঙ্কেল, চিন্তা করিয়েন না, আমি আছি না। বাবা, ওকে একটু দেখে রাখিস। আচ্ছা আঙ্কেল, আপনি যেহেতু বললেন আর আমি আপনার কথা ফেলতে পারি, অবশ্যই দেখে রাখবো তাকে। আচ্ছা বাবা, ভালো থাকিস। আচ্ছা আঙ্কেল, দোয়া করিয়েন। ফি আমানিল্লাহ। আমিন। যাক, মিমাপুকে দেখে রাখার দায়িত্ব আঙ্কেল আমাকে দিল। খুশিতে তো আমার নাগিন ডাস দেওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম। পরের দিন ভার্সিটিতে যে দাঁড়াতে না দাঁড়াতেই কই থেকে যেন মিমাপু এসেই আমার শার্টের কলার ধরলো। তুই আব্বুকে কি বলছিস?
কই, কিছু না তো। সত্যি করে বল। কিছু বলিনি আমি। আমার চিকনগুনিয়া, তাই না? তুই আমায় খুব যত্ন করে নিয়ে গেছিস ডাক্তারের কাছে, তাই না? আমায় মেডিসিন কিনে দিয়েছিস, তাই না? হ্যাঁ, করলাম না। দাঁড়া কুত্তা, তোকে আজ মেরেই ফেলবো। তোকে যে বললাম আব্বু আম্মুকে না বলতে, কেন বললি? ভাবলাম আমি যে এত ভালো কাজ করলাম তা আমার শ্বশুর শাশুড়িকে জানানো উচিত। তাদের জামাই এত ভালো, এটা তাদের জানানো দরকার না? আবার শুরু করলি? ওই দেখ তো আশেপাশে কিছু আছে কিনা, আজকে আমি ওর মাথা ফাটাবো। দাঁড়াও আপু, আগে শোনো। আঙ্কেল আমায় আরেকটা দায়িত্ব দিয়েছে, কি দায়িত্ব? তোমায় দেখে শুনে রাখার। দাঁড়া, আমি তোরে দায়িত্ব দেওয়াচ্ছি। আমি তো বলেই দৌড়। ওই কুত্তা, পালাচ্ছিস কেন? তোকে আমি আজকে মেরেই ফেলবো। ধরতে পারলে তো। অতপর পালিয়ে সেখান থেকে চলে এলাম। কিছুদিনের জন্য বাসায় গেলাম ছুটি নিয়ে। আমার আম্মু অসুস্থ ছিল তো, তাই কিছুদিন ভার্সিটি থেকে বাইরে থাকলাম। এক সপ্তাহ বাসায় থেকে ভার্সিটি এলাম। এসে যা শুনলাম তাতে প্রচণ্ড শক খেলাম। মিমাপু নাকি এক সিনিয়র ভাইয়ের সাথে রিলেশন শুরু করেছে। সকাল সকাল ভার্সিটি গেলাম, কারণ মিমাপুর সাথে দেখা করতে হবে, জানতেই হবে এটা সত্যি না মিথ্যা। কিন্তু আপুর সাথে দেখা হওয়ার পর যা হলো। ভার্সিটিতে অনেক সকালবেলা আসার কারণে বসে থাকতে হচ্ছে। এদিকে মনও ভালো না। বসে থাকতে থাকতে আমার বন্ধু আদিবের ফোন। কই রে, ভার্সিটিতে। এত তাড়াতাড়ি? দরকার আছে একটু। মিমাপুর জন্য? হুম। কেন, তুই শুনিসনি যে আপু? তার আগেই আমি বললাম, আমি সব জানি। তুই কি জন্য ফোন দিয়েছিস সেটা বল। আরে দোস্ত, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমাদের নিয়নের আপু আলিশা আছে না? চিনি। আসলে আপুর নাম আলিশা আক্তার মেঘা, তাই মেঘা আপু বলেই ডাকি। ওই আপুর রক্ত লাগবে এখনই। খুব বড় একটা ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে। তার রক্তের গ্রুপ আর তোর রক্তের গ্রুপ একই। তুই হাসপাতালে চলে আয়। কি ঘটতে ধরছিল? এখানে আয় আগে, রক্ত দে আগে, তারপর বলছি। আচ্ছা, আমি আসছি, 5 মিনিট লাগবে। আচ্ছা আয়। যদিও বা আমার একটা কথা জানতে হতো, তবুও একজন মানুষের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় এটা। তাই হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে যেয়ে দেখি আমার বন্ধুরা সবাই আছে। আসলে আমার বন্ধু নিয়নের বোন হয় মেঘা আপু, তাই আমাদের সবাই আছে। আমি গিয়ে দাঁড়ালাম, সাথে সাথেই আমি নিয়ে যেয়ে রক্ত নিল। এটা আমার প্রথমবার রক্ত দেওয়া, তাই মাথাটা একটু ঘুরছিল, তাই কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সবাই তখন আমার কাছে এলো। এখন বলতো কাহিনীটা কি? আসলে আপু একটা ছেলের সাথে সম্পর্ক করতো। আমরাও জানতাম ব্যাপারটা, শুনেছিলাম ছেলেটা ভালো। আমরাও কখনো দেখিনি। তো আপু যেটা বলল সেটা হলো আপুকে ডাকছে দেখা করার জন্য। তাদের রিলেশনের 1 বছর উপলক্ষে অনেকবার গেছে দেখা করতে, কালকেও গেছে। তারা আরও কিছু বন্ধু মিলে আপুকে রেপ করতে আসে। ওই যে পুকুর পাড়টা আছে না, ওই পুরাতন বাসার সামনে, ওখানে। কিন্তু ওই সময় অপু আর নিলয় ওই পাশ দিয়ে যাচ্ছিল দেখে তারা চিৎকার দেয়, তখন পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগেই আপুকে মেরে যায়, ফলে অনেক রক্ত বের হয়ে যায়। তুই ছেলেটাকে চিনিস না? না, আমি চিনি না। নাম কি জানিস? না, মনে হয় রুদ্র। আপুকে একবার বলতে শুনেছিলাম, কিন্তু একদম সঠিক করে বলতে পারতেছি না। কই পড়ে? আরে বেটা, না আমি জানি না। কই পড়ে কেমনে জানবো? ও, সেটাও ঠিক। চল দেখি আপুর কি অবস্থা। চল চল। আপুর বেডের কাছে গেলাম। এখনো ঘুমাচ্ছে। ডাক্তার বলেছে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।
যদি রক্তের ব্যবস্থা তাড়াতাড়ি না করা হতো তাহলে তার অবস্থা খারাপ হতেও পারত। ধন্যবাদ দোস্ত, তুই রক্ত না দিলে যে আজকে আপুর কি হতো। আর অপু নিলয়, তোদেরকে অসংখ্য ধন্যবাদ দোস্ত। মা, বন্ধুদের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। তোর বোন মানে তো আমাদেরও বোন। নিজের বোনের সাহায্য করলে কেউ ধন্যবাদ দেয়? আবিদ তখন জড়িয়ে ধরে বলল, তোরাই প্রকৃত বন্ধু। বন্ধু, এখন আমায় যেতে হবে রে, ভার্সিটিতে একটু কাজ আছে। পরে এসে মেঘা আপুকে দেখে যাবনি। কি কাজ? আছে দোস্ত। আচ্ছা যা। আচ্ছা। ওখান থেকে বের হয়েই সোজা ভার্সিটি এলাম। এসে মিমাপুকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পেলাম। আপু একটা ছেলের সাথে ক্যান্টিনে বসে হেসে হেসে কথা বলছে। দেখেই তো মেজাজ গরম হয়ে গেল। আমি যে, মিমাপু, তানভীর, কবে আসলি? আসছি কালকে। ও দাঁড়া, তোকে পরিচয় করাই দেই। এ হলো নিবিড়, আমার বয়ফ্রেন্ড। আর নিবিড়, এ হলো তানভীর, আমার ভাইয়ের মতো, আব্বু আম্মুর খুব আদরের। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো তানভীর। আমি কথার গুরুত্ব না দিয়ে বললাম, আপু, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। এদিকে আসবে একটু? এদিকে এসে তারপর বলল, হ্যাঁ বল। আপু, তুমি কি রিলেশন শুরু করেছো? হ্যাঁ করছি, দেখলেই তো। কিন্তু আপু, তুমি তো জানো আমি তোমায় ভালোবাসি। সে কি আমার থেকে ভালো? আপু, ভালোবাসায় বয়স কোনো ম্যাটার না। আপু, আমি তোমায় ছাড়া বাঁচবো না। আপুর হাতটা ধরে কথাগুলো বললাম, সাথে সাথে সবার সামনে মারলো। আর একবার যদি ভালোবাসি বলছিস না, তোর বাসায় বলে দেব। ফালতু ছেলে, মাথা খারাপ করে দেয় এসব ছেলে। কি হয়েছে? তুমি মারলে কেন তানভীরকে? কিছু না, এইসব ছেলেদের মুখে না পড়ি, চলো। হাত ধরে চলে গেল। আপু আমায় 3টা চড় মারলো। কিছু মনে করতাম না, কিন্তু সবার সামনে মারলো। খুব খারাপ লাগছে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়লো। যাকে এত ভালোবাসলাম সেই কিনা এভাবে। কিছু ভাবতে পারছি না। চলে আসলাম। হোস্টেলে এসেই শুয়ে পড়লাম। আমার আবার একটা অভ্যাস আছে, যখন আমার সাথে খারাপ কোনো কিছু ঘটে তখন আমার খুব ঘুম পায়। আসলে সেই অবস্থাটা তাড়াতাড়ি কাটাতে চেষ্টা করি, তাই এসেই ঘুমিয়ে পড়লাম। একেবারেই এক ঘুমে সন্ধ্যা। আদিব ডাকাটাকি শুরু করছে। ওই বেটা ওঠ, আর কত ঘুমাবি? কয়টা বাজে দোস্ত? 7:30। কি, সকাল হয়ে গেছে? তুই রাতে ঘুমাইছিলি? না তো। ভার্সিটি থেকে আসার সময় কিছু খাইছিলি? ওই কি বলিস, আমি এগুলো খাই? তাহলে তুই 12টা থেকে 7:30 পর্যন্ত কেমনে ঘুমালি ভাই? জানি না, খারাপ লাগছিল তো। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। তুই বলবি না? আরে পরে বলবো। আচ্ছা চল এখন। কই যাব? মেঘা আপুকে দেখতে যাবি না? হ্যাঁ যাব তো। আপুর জ্ঞান ফিরেছে? দুপুরেই। তুই মরার মতো ঘুমোচ্ছিলি, তাই ডাকিনি। আমি গেছিলাম দেখা করতে। ও, কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। গেলেই দেখতে পারবি। আচ্ছা, আগে কিছু খেতে হবে দোস্ত, সকাল থেকে কিছুই খাইনি। তোর জন্য খাবার রাখা আছে, খেয়ে নে। আচ্ছা দোস্ত, আমি ফ্রেশ হয়ে খেয়ে বের হচ্ছি, তুই দাঁড়া। আমি আছি, তুই তাড়াতাড়ি কর। আচ্ছা। ঘুমটা হয়ে ভালো লাগছে। শুধু ভালো না, অনেক ভালোই লাগছিল। হালকা হালকা অনুভব হচ্ছে শরীরটার মধ্যে। রাতের বেলা গোসল করলাম, আরও ফ্রেশ লাগছে এখন। খাওয়া দাওয়া করে বের হলাম মেঘা আপুকে দেখতে। এতক্ষণ সময় আমার সাথে যে সকালে কি হয়েছিল তা মনেই ছিল না। স্বাভাবিকভাবেই আপুকে দেখার জন্য গেলাম। হাসপাতাল আমাদের মেস থেকে খানিকটা দূরে, তাই আমরা রিক্সা করে গেলাম। হাসপাতালে ঢোকার পর আপুর বেডের কাছে গেলাম। যে দেখি আপু শুয়ে আছে,
তবে দেখে মনে হচ্ছে আগের থেকে ভালো অবস্থায় আছে। আন্টির সাথে কথা বলছিল, সাথে আঙ্কেল ও নিয়ন আছে। আমাদের দেখে, তানভীর কেমন আছো? যেহেতু নিয়নের বোন, তাই আগে থেকেই চিনতো আমাদের। ভালো আছে আপু, তোমার অবস্থা এখন কেমন? আগের থেকে ভালো। জ্ঞান ফেরার পর থেকে ভালো লাগছে। শুনলাম তুমি নাকি আমায় রক্ত দিয়েছো। অনেক ধন্যবাদ তোমাকে। এগুলা কি বলছো আপু? তুমি নিয়নের বোন মানে আমাদেরও বোন। নিজের বোনকে রক্ত দিলে বুঝি ধন্যবাদ বলতে হয়? ভুল হয়ে গেছে। তোমাকে দেখে ভালো লাগছে আপু। আপু, তোমার থেকে কিছু জানা ছিল। ওই ব্যাপারে বলতে চাইছো? হুম। আচ্ছা বলো, কি শুনবে? ছেলেটা কে? ওর নাম রিয়ান। কিন্তু নিয়ন যে বলল রুদ্র। না না, রুদ্র তো আমার বন্ধু। ও আচ্ছা। কতদিন থেকে তোমাদের সম্পর্ক? 1.5 বছর। এবার বিস্তারিত বলো একটু। মানে, যদি না কোনো প্রবলেম থাকে তোমার বলতে তো। না না, কোনো প্রবলেম নেই। আসলে রিয়ানের সাথে সম্পর্কটা শুরু হয় 1.5 বছর আগে। সে অনেক ভালো একটা ছেলে ছিল। সবাই বলতো, সবার সাথেই ভালো ব্যবহার করত। যেহেতু সে নতুন ছিল, তাই কেউ তার পরিচয় ভালো করে জানতো না। আমাদের 2 ব্যাচ সিনিয়র ছিল, সবাই পছন্দ করতো তাকে। তো একদিন সে হঠাৎ করে আমায় প্রপোজ করে। আমি আবার তার থেকে কিছুদিন সময় নিই ভাবার জন্য। দেখলাম সে ভালো, একটা ভালো পরিচয় আছে তার কলেজে, তাই রাজি হয়ে যায়। সে বলতে পারবো না আমার কতটুকু খেয়াল রাখতো, তবে প্রয়োজনের তুলনায় অনেক অনেক বেশি। তার সাথে অনেক ভালো সময় যাচ্ছিল। আমাদের সম্পর্কটুকুও অনেক পজিটিভ হতে লাগলো দিন দিন। আমার মনে হতো আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। বাসায় ব্যাপারটা বলি, সব কিছু বলি না, শুধু বলি যে আমার পছন্দের ছেলে আছে, সে খুব ভালো, সবাই মেনেও নেয়। সময়টুকু এত ভালো কাটছিল যে আমি কখনো কল্পনাও করতে পারিনি সে আমাকে এভাবে ধোঁকা দিবে। তারপর এলো সেই দিন। সেদিন আমায় তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ করে। অনুষ্ঠান শেষ হবার পর বাড়ি ফিরছিলাম, তার এক বন্ধু আমাদের নামিয়ে দিতে চায়। আমরা উঠি। তারা কয়েকজন ছিল। পুকুর পাড়ের কাছে গাড়ি থামায়, আমায় জোর করে নামায়। আমি নামতে না চাইলে আমার মাথা ফাটিয়ে দেয়। তারপর তো অজ্ঞান হয়ে পড়ি, আর কিচ্ছু মনে নেই আমার। ছেলেটার ছবি আছে তোমার কাছে? আমার মোবাইলে ছিল, কিন্তু সেটা তো সেদিন হারিয়ে ফেলেছি। ও আচ্ছা, তুমি চিন্তা করিও না আপু, আমরা দেখছি কি করা যায়। আচ্ছা। যদিও বা আমি এই শহরের ছেলে না, কিন্তু আমার সব ক্লোজ ফ্রেন্ড এই শহরেরই, তাই একটু ভাবনি। আপু, আরেকটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। রিয়ানের বাসা কই? নোয়াখালী। ও আচ্ছা, এটা আগে বলবা তো। কেন? না কিছু না, তুমি বিশ্রাম করো। আচ্ছা। নিয়ন, এদিকে আইটো একটু। হ্যাঁ বল। জানিস এ ছেলে কোথাকার? আপুর হয়তো ততটা ধারণাই নেই যে ওই ছেলে কেমন। আমাদের কিছু করতে হবে দোস্ত। আচ্ছা দেখ তোরা কি করা যায়। আচ্ছা, আজকে আসি। আচ্ছা, সাবধানে যা। রাস্তায় আসতে আসতে ভাবছিলাম, আপুর সাথে এমন ঘটনা ঘটল, তাহলে অনেকের সাথেই এমন ঘটেছে হয়তো। ভাবতে ভাবতেই হোস্টেলে চলে এলাম। রাতের বেলা হঠাৎ দিনের ঘটনাটা মনে পড়ল। মিমাপু এটা কিভাবে করতে পারলো? আমি তাকে এত ভালোবাসি, আর সে কিনা আমায় সবার সামনে চড় মারল। আর কখনো আপুকে বিরক্ত করব না। আপু ভালো থাকুক, এটাই আমি চাই। যেহেতু সে তার মনের মানুষ পেয়ে গেছে, এখন আর তাকে অযথা কেন বিরক্ত করব? কিরে, কি ভাবছিস? ভাবনায় ছেদ ধরালো। কিছু না। আচ্ছা দোস্ত, তুই না বললি নিয়নকে নোয়াখালীর লোক কেমন হয়? আচ্ছা, তারা কেমন হয় রে? জানিস না? না। তুই কি উগান্ডা থেকে আগত নাকি? ধুর, বল না।
আরে নোয়াখালী এমন জায়গা যেখানে অধিকাংশ লোক আমাদের থেকে অনেক চালাক আর চতুরও। তাদের ভাষা সহজে কোনো মানুষের বোধগম্য নয়। এক কথাই বলি, আমাদের ভাষায় তারা হলো টাউট প্রকৃতির লোক। তাই তো সেখানে যেতে সরকার ভিসার ব্যবস্থা করেছে, আর আমাদের পার্শ্ববর্তী দেশও বটে। হুম। আচ্ছা, ঘুমা তাইলে। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। যদিও বা আজকে আমার ঘুম আসবে না, তবুও চোখ বন্ধ করলাম। মিমাপুর সাথে কাটানো প্রতিটি মুহূর্তের কথা মনে পড়ছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমাই পড়ছি খেয়াল নেই। সকালবেলা উঠলাম, উঠতেই মন খারাপ হয়ে গেল। এতদিন তো ভার্সিটি যেতাম মিমাপুকে দেখার জন্য, আজকে কিসের জন্য যাব? ধুর, আজকে যাবই না। কিন্তু আবিদ অনেক জোরাজুরি করে ভার্সিটি নিয়ে গেল। ভার্সিটি যে পৌঁছেছি এমন সময় গেটের সামনে দেখি মিমাপু তার বফকে নিয়ে ভার্সিটি ঢুকছে। আবার মন খারাপ হয়ে গেল, কিন্তু তবুও গেলাম। এক ফ্রেন্ড আমাদের কাছে আসলো, এসেই একটা কাহিনী হয়ে গেছে দোস্ত। কি? অনেক জানতে পারছে ছেলেটা কে। কিভাবে? জানি না, তবে ওই তোদের ডাকলো। কোথায়? আমরা যেখানে আড্ডা দেই সেখানে। চল তাহলে। নিয়নের সাথে দেখা হওয়ার পর একটা আশ্চর্যজনক খবর শুনলাম। রিয়ানের সাথে দেখা হওয়ার পর থেকেই মাথার ভেতর একটা জিনিস ঢুকছে না। কি বিষয় জানতে পারলো নিয়ন? শুধু আগ্রহটা বাড়ছে। তাই দেরি না করে আমরা সবাই যেখানে আড্ডা দেই সেখানে গেলাম। আমরা ভার্সিটির বড় গাছের নিচে আড্ডা দিতাম সব বন্ধুরা মিলে, তাই সেখানে গেলাম। গিয়ে দেখি সেখানে নিয়ন সহ আমাদের কয়েকজন বন্ধু বসে আছে। নিয়নকে দেখে অনেকটা অন্যমনস্ক মনে হচ্ছে, তাই তার কাছে গেলাম। তোর এই অবস্থা কেন? ও তুই? বলিস না বন্ধু, একটা বিষয় জানতে পারছি। কি বিষয়? সেটা বলার জন্যই তো এত তাড়াতাড়ি ডাকলাম তোদের। বল তাহলে। আপু যে রিয়ানের কথা বলছিল না, তার খবর পেয়েছি। কি বলিস? কই খবর পাইলি? অনেক কষ্ট করে বের করছি দোস্ত। এই যে এটাও ঠিকানা। তো কার জন্য অপেক্ষা করছি? চল যাই। যাব, তবে এখন না। কেন? মনে নেই আজকে কার ক্লাস আছে? কার? শ্রুতি ম্যামের। ও আচ্ছা, তাহলে তো ফাঁকি দেওয়াই যাবে না। চল। কি ভাবছেন আমরা ম্যামকে দেখার জন্য যাচ্ছি? ভুল। আসলে নাম শ্রুতি, কাজে বিশ্রুতি। দেখতেও হাতির মহিলা ভার্সন, আর ব্যবহারও সেই রকম। তাই তার ক্লাস ফাঁকি দিলে অবস্থা খারাপ করে ছাড়বেন। ক্লাসে যাচ্ছিলাম, নিবিড় ভাইয়ের সাথে দেখা। হাজার হোক আমার সতীন, তাই মনে হয় কথা বলল। এই তানভীর, ভাইয়া। কেমন আছো? ভালো। আপনি? ভালো। আসলে সেদিন মিম তোমার সাথে যা করলো ঠিক করে নাই। ও তোমার সাথে কথা বলতে চায়। আচ্ছা ভাইয়া, আমার তো এখন ক্লাস আছে, তাই আমাকে যেতে হবে। পরে কথা বলবো। আচ্ছা, কিন্তু বলিও ক্লাস শেষে ক্যান্টিনে তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, আমি আসার চেষ্টা করব। আচ্ছা। নিবিড় ভাইয়ার আচরণ ভালো লাগলো, তাই ঠিক করলাম যেহেতু মিমাপু ডাকছে তাই ক্লাস শেষ করে দেখা করব। তারপর ক্লাসের দিকে রওনা দিলাম। ক্লাস শুরু হয়ে গেছে, পড়লাম মহা মুসিবতে। এই ম্যাম শুরু করলো থ্রেট। অনেকক্ষণ দেওয়ার পর ক্লাসে ঢুকতে দিল। ক্লাস শেষ করে বন্ধুদের বললাম, তোরা বাইরে অপেক্ষা কর, আমি একটু আসতেছি। এই সময় তোর কি কাজের কথা মনে পড়লো? যা তোরা, আমি যাচ্ছি, শুধু 5 মিনিট দে। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। বলেই ক্যান্টিন গেলাম। দেখি মিমাপু আর নিবিড় ভাইয়া বসা আছে। আমি কাছে গেলাম। আপু, ডাকছিলে আমায়? তানভীর, কেমন আছিস? খুব ভালো। তুই এখনো আমার উপর রেগে আছিস?
না, বলো কি বলবা? দেখ, তুই আমার ভাইয়ের মতো। আমার বাবা মাও তোকে তাদের সন্তানের মতো মনে করে। তার উপর আমি তোর থেকে বড়, তাই তোর উপর হাত তুলেছিলাম। কিন্তু তারপর থেকেই বিশ্বাস কর, আমি অনুতপ্ততায় ভুগছি। তাই নিবিড়ের মাধ্যমে তোকে ডাকলাম। আমায় মাফ করে দে বোন হিসেবে। আচ্ছা আপু, কোনো ব্যাপার না। তোমাদের একসাথে ভালো লাগলো দেখে। ধন্যবাদ। তোমাকেও। আচ্ছা, আমি গেলাম। কোথায় যাবি? আমার বড় আপুর সাথে প্রেম করা আর হলো না বোধহয়। যাক, বাদ দেই। আমার বন্ধুরা আবার আমার জন্য অপেক্ষা করছে, তাদের কাছে গেলাম। সবাই মিলে রিয়ানের বাসায় যাই। তার বাসায় গিয়ে তাকে পাই। তাকে নিয়ে তার বন্ধুদের কাছে যাই। তাদের সবাইকে নিয়ে আসি। ভাবছেন কি হচ্ছে, তাই না? দেখতে থাকুন। বলেছিলাম না, আমার বন্ধুরা সবাই স্থানীয়। আমি আর অপু শুধু বাইরের। আবিদের চাচ্চু রাজনীতির লোক, তাই তার সাহায্যে সবাইকে ধরে ফেলি। বেশি বেগ পেতে হয়নি। তারপর তাদের সবাইকে নিয়ে আসি মেঘা আপুদের বাসায়। মেঘা আপু রিয়ানকে দুটো থাপ্পড় মারে। সবাই তার কাছে ক্ষমা চাই। তারপর আমরা সবাইকে পুলিশের হাতে তুলে দেই। এ সব কিছুর প্ল্যান করেছিলাম আমি। যেহেতু আমাদের কাছে প্রমাণ আছে, সেহেতু সহজে ছাড়া পাবে না। মেঘা আপু তাড়াতাড়ি সুস্থ হওয়ায় তাকে আজকেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়। আর আজকে সবাইকে ধরতে পারায় আপু খুব খুশি। তানভীর, জি আপু। অনেক ধন্যবাদ তোমাকে। আরে, এসব দিতে মানা করছিলাম না? দেওয়া জরুরি ছিল তাই দিয়েছি। মানে? কিছু না। আচ্ছা আপু, আমি গেলাম। আচ্ছা। নিজের খেয়াল রেখো। আচ্ছা। বাই। বাই। তারপর আন্টি অনেক জোরাজুরি করে আমাদের খাওয়ালো। খাওয়া দাওয়ার পর হোস্টেলে চলে এলাম। রাতে আবার মিমাপুর কথা মনে পড়ল। হা হা হা, সব শেষ। ফেসবুকে গেলাম। সেখানে আপু আবার স্ট্যাটাস দিছে, ইন অ্যান ওপেন রিলেশনশিপ উইথ নিবিড় হোসাইন। এটা দেখে আবারও খারাপ লাগলো। বের হয়ে আসলাম ফেসবুক থেকে। রুমের বাইরে গেলাম। ভাবছি আমার আশা শেষ, আর বড় আপুর সাথে প্রেম করা হলো না। ভাবতে ভাবতেই একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। হ্যালো। হ্যালো, কে বলছেন? চিনতে পারোনি? না, কে বলছেন? আরে আমি মেঘা। ও আচ্ছা, মেঘা আপু। তোমার নাম্বার সেভ করা নাই তো? ও আচ্ছা। এখন কেমন আছো আপু? যেমনটা দেখে গেলে ঠিক তেমনি আছি। ও থাকা ভালো। খাওয়া দাওয়া করলা? কি বলছো? তোমাদের বাসায় না খেয়ে আসলাম? পাশেই তো তুমি ছিলে। ইস, মনে ছিল না। মন কোথায় থাকে? মনে মনে হয় আবার হারিয়ে গেছে। তাই বুঝি? তাহলে এবার ভালো না খারাপের কাছে গেছে? ভালোর কাছেই গেছে। বাহ, বুঝেই ফেলেছো। দেখলে তো বুঝবই, তাই না? এত তাড়াতাড়ি মন হারাই গেল? কি করব বলো, মন যে ভালো মনের মানুষকে পেলে আর আটকানো যায় না। ও আচ্ছা। হুম। তো কে এসে? বোঝার সময় এলে ঠিক সে বুঝবে। মানে? কিছু না, বাই। কেটে দিল। আজব তো, কি যে বলে গেল কিছুই বুঝলাম না। যাই, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। সারাদিন অনেক ধকল গেছে। সকালবেলা ফ্রেশ হচ্ছিলাম, দেখি নিয়নের ফোন। হ্যাঁ বল। দোস্ত, একটা কাজ করতে পারবি? কি কাজ? মেঘা আপুকে একটু কলেজে নিয়ে যাবি? আসলে আমি এই নিয়ে যেতাম, কিন্তু আমার একটা কাজ আছে, তাই যদি তুই নিয়ে যাইতি। আচ্ছা, আমি নিয়ে যাব এখন। ধন্যবাদ দোস্ত।
হুর শালা। হুম। হ্যাঁ। আরে আসিস। আচ্ছা। তারপর গেলাম মেঘা আপুদের বাসায়। যে দেখি আপু আগে থেকেই তৈরি আছে, তাই আপুকে নিয়ে কলেজের দিকে রওনা হলাম। মেঘা আপুকে নিয়ে ভার্সিটিতে এলাম। সারা রাস্তায় আপু আমার দিকে সরে আসছিল। নিজের ভেতর কেমন যেন একটা কিছু কাজ করছে, তাই তাড়াতাড়ি ভাড়া মিটিয়ে কলেজের দিকে গেলাম। আপু পেছন থেকে অনেকবার ডাকলো। আমি না শোনার ভান করে গেলাম। ক্লাসে ঢুকলাম। এদিকে ক্লাস চলছে আর ওইদিকে আমি ভাবছি কি হচ্ছে আমার সাথে। মেঘা আপু কি আমার প্রেমে পড়ে গেল? না না, এটা কিভাবে সম্ভব? আমার মাথায় কিছুই ঢুকছে না। কি যে হচ্ছে! একদিক থেকে মনে হচ্ছে যে যাক, আমার আশা পূরণ হবে। অন্যদিকে মনে হচ্ছে না, আপু শুধু ফ্রেন্ডলি ব্যবহার করছে আমার সাথে। ভাই, এই চিন্তায় মনে হচ্ছে পাগল হয়ে যাব আমি। কিন্তু আছে না আমার কিছু কলিজার বন্ধু, তারা থাকতে এত তাড়াতাড়ি পাগল হয় কিভাবে? কি ব্যাপার দোস্ত, কিসের এত ভাবনা তোমার? আরে না, কিছু না। না না, কিছু তো আছে, আমাদের কাছেও লুকোবি? দোস্ত, আমাদের মনে হয় প্রেমে পড়ছে। তুই বেশি বুঝিস না। হুম, আমায় তো বুঝতেই হবে রে। ভাই, তুই বুঝতে থাক, আমি গেলাম। কই যাস? আগে ট্রিট তো দে। কিসের জন্য? সেটা পরে বুঝতে পারবি, আগে ট্রিট দে। আমি ভাবতাম যে এই ব্যাটারা আমার অবস্থা না বুঝলেও তুই সারাক্ষণ আমার সাথে থাকিস, তুই আমার ব্যাপারটা বুঝবি। এখন তো দেখি তুইও আমার পকেট খালি করার ওপর লেগে আছিস। অত শত কথা বাদ দে, এখন বল দিবি কিনা। আরে ভাই, বলবি তো, কিসের জন্য ট্রিট চাচ্ছিস? বন্ধুর কাছ থেকে ট্রিট চাচ্ছি, সেখানেও তুই কারণ খুঁজছিস? যা, লাগবে না। এই ইমোশনাল কালো মেলগুলা করবি না, মেরে ভত্তা বানাই দিমু। হাসবি না, খেতে যাবি? চল চল, সময় নষ্ট করিস না। তানভীর কখন রং পাল্টায় তার কোনো ওয়ারেন্টি নাই। ওই শালা, চুপ থাক। আচ্ছা দুলা ভাই। বাহ বাহ, ভালো, চল। হুম, চল সবাই। ভাবলাম বন্ধু হয়, ম্যানিব্যাগের একটু সম্মান রাখবে। 500 নিয়ে গেছিলাম, হাতে একটা চকলেট ধরাই দিল। তার মধ্যে আবার আমি কিছুই খাইনি। মানে 3 জনে আমার 500 টাকা 30 মিনিটেই শেষ করলো। হায় রে বন্ধু, তোরা মহান। ক্যান্টিন থেকে বের হচ্ছি, দেখি মিমাপু আসছে, সাথে নিবিড় ভাইয়া ছিল না। আমাকে দেখে, তানভীর যে, কেমন আছিস? ভালো আপু, আপনি? না রে, তোর নিবিড় ভাইয়া অসুস্থ তো। নিবিড় ভাইয়া অসুস্থ আর ভালো নেই মিমাপু। কি ভালোবাসা! মনে মনে বলছিলাম। কি হয়েছে ভাইয়ার? আর বলিস না, কালকে হাত কেটে ফেলছে, কি জানি কাটতে যেয়ে। কতগুলো সেলাই দিল? না, সেলাই দেয়নি, হাতে ব্যান্ডেজ টেপ দিছে। কি? হুম। মাইরালা, সামান্য হাত কাটার জন্য এমন রিয়াকশন! বড় কিছু হইলে তো মনে হয় হার্ট অ্যাটাক করবে এই মেয়ে। আপু, আমি যাই, আমার একটু কাজ আছে। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব মিমাপুর কথা শুনে। প্রেমে পড়লে মানুষ নাকি বিবেক বুদ্ধি হারাই ফেলে, কথাটা শুনেছিলাম, আজকে নিজের চোখে দেখলাম। ভালো হয়েছে এই মেয়ের পেছনে ঘোরা বাদ দিছি, নইলে নিজের সাথে আমাকেও পাগল বানাই দিত। আচ্ছা যা। হুম। বলেই কেটে পড়লাম। যাক বাবা, বাঁচলাম। গেট দিয়ে বের হচ্ছিলাম, সাথে আছে অপু। এমন সময় পেছন থেকে মেঘা আপুর ডাক। এই তানভীর, জি আপু, বলো। তোমার সাথে কিছু কথা আছে। বলো। আপু একটু সামনে যাও তো। অপু সামনে যাওয়ার সাথে সাথেই আমার শার্টের কলার ধরলো। ওই ক্যান্টিনের সামনে যে মেয়ের সাথে কথা বললা, সে কে? মিম আপু। তার নাম যে মিম তা আমি জানি, এবং এও জানি সে আমাদের থেকে সিনিয়র, কিন্তু তার সাথে কথা বলবে কেন তুমি?
আরে মিম আপু আমার আপু হয়, আমার বাবার বন্ধুর মেয়ে। আমরা ছোট থেকেই একসাথে বড় হয়েছি। আগের কথা বাদ, এখন থেকে কোনো মেয়ের সাথে কথা বলবা না, ঠিক আছে? দাঁড়াও, কেন শুনবো তোমার কথা? কারণ আমি বলছি তাই শুনবা। আর যদি না শুনি? তাহলে তোমায় ছুরি দিয়ে কেটে তোমার টুকরোগুলো পানিতে ফেলিয়ে দেব। বলেই চলে গেল। আর হ্যাঁ, আমি কিছু বলার সুযোগ না দিয়ে। মেঘা আপুর এমন রূপ দেখে আমি সত্যি শিহরিত। মাথা কাজ করছে না। হোস্টেলে চলে এলাম, আর ভাবনাই শুধুই মেঘা আপু। তাহলে কি সত্যি আপু আমায় ভালোবাসলো, না এসব কিছু অন্য কিছু? দেখতে হবে। রাতে ফেসবুকে ছিলাম, হঠাৎ মেঘা আপুর ফোন। এই যে স্যার, কি করছেন? কথা বলছি। কার সাথে? মিম আপুর সাথে। মিথ্যা বললাম। কি? তোমায় না বারণ করছিলাম? তুমি বারণ করার কে? আমি কে? কালকে তোকে দেখাবো আমি বারণ করার কে। শুধু ভার্সিটি আই কালকে, তারপর তোকে দেখাবো। আচ্ছা বলার আগেই ফোনটা কেটে গেল। যাক, মনে হয় খুব রাগ করেছে। এখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আপুর কাছ থেকে সত্যিটা বের করার। সকালে মেঘা আপু ভার্সিটিতে যেয়ে আমায় খোঁজ করতে লাগলো। আমায় পেল বটগাছের নিচে মিম আপুর সাথে কথা বলার সময়। শুধু দেখলাম চোখ মুছল, তারপর চলে গেল। তার আগেই রাতে অপুর মাধ্যমে মেঘা আপুকে জানাই দিয়ে যে আমি মিম আপুকে ভালোবাসি, আর কালকে তাকে সে কথা বলবো। আর এই প্ল্যানে মিম আপু আমার সাথে থাকে। তাই যখন মেঘা আপু এসেছিল, তখন আমরা একে অন্যের হাত ধরেছিলাম। যাক, প্ল্যানটা কাজে দিয়েছে। আপু কান্না করছে, এটাই তার প্রমাণ। ওই, এখন কার জন্য অপেক্ষা করছিস? যা মেঘার কাছে। থ্যাংক ইউ আপু। হইছে, এখন যা, আচ্ছা। পরে সব জানাস। কেন আপনাকে জানাবো? বলে চলে এসেছি। মেঘা আপুকে খুঁজতে লাগলাম। পেলাম কলেজ পুকুর পাড়ে। এখানে অনেকটা নিরিবিলি। তা আপুর কাছে গেলাম। ঘুরে দেখলো, কিন্তু কথা বলল না। হ্যালো আপু। কি? না কিছু না। ভালো আছো? অনেক ভালো। ওহ। হুম। কথাটা কিভাবে যে শুরু করি। আচ্ছা আপু, তুমি কি আমায় ভালোবাসো? তোমাকে ভালোবাসতে আমার বইয়ে গেছে। ওহ, এটাই জানা ছিল। যাক, আবার মিমাপুর পেছনে লেগে থাকি। একদিন না একদিন তো পড়বেই। আর এক পা বাড়ালে তোর পা ভেঙে দিব। এমা, কেন? ওই, তুই বুঝিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? তুই যেদিন আমায় রক্ত দিলি, সেদিনই আমার তোকে ভালো লেগেছিল। তারপর যখন রিয়ানকে আমার কারণে নিয়ে এলি, সেদিনই তোকে ভালোবেসে ফেলি। এতদিন তোকে বোঝার চেষ্টা করালাম, আর তুই বুঝলি না আমি তোকে কতটা ভালোবাসি। এসব নাটক ছিল। কি? নাটক ছিল। আজকে তোকে আমি সত্যিই মেরে ফেলবো শয়তান। আমি দিলাম দৌড়। শেষ পর্যন্ত কি না এমন বউ পেলাম। মেঘাপুর দৌড়ানি খেয়ে কোনো মতে বাঁচলাম। তবে একটা জিনিস জানলাম তো, যে মেঘা আপুও আমায় ভালোবাসে। যাক, সিনিয়র আপুর সাথে শেষ পর্যন্ত প্রেম হয়েই গেল। এখন ভালোবাসা চলবে উড়াধরা। কিন্তু কিছু তো একটা দিয়ে শুরু করতে হবে নাকি? তাই ফুল খুঁজতে থাকলাম। কিন্তু আমাদের ভার্সিটিতে এত প্রেমিক প্রেমিকা আছে, যাদের কারণে সব ফুল আগেই শেষ হয়ে গেছে। তাই কি করা যায় ভাবতে লাগলাম। মেঘা আপু তার বান্ধবীদের সাথে বসে আছে। দেখে মনে হচ্ছে অনেক খুশি আজ। যাই, আর দেরি না করি। আমার সামনে দেখেই রেগে আগুন, চোখ মুখ লাল করে ফেলেছে। যা, কি করলাম আমি আবার? তার বান্ধবীগুলোও হাসাহাসি করছে। ও বুঝলাম,
সব নষ্টের গোড়া তাহলে এরাই। মনে মনে ভাবছি রিলেশনটা শুরু হোক, তারপর তোমাদের দেখে নেব আপু লোক। তারা সবাই চলে গেল। আপু উঠে এলো আমার কাছে। ওই হাতে কি তোমার? কদু। কদু দিয়ে কি করবে? তোমায় তো প্রপোজ করা হয়নি, ভাবলাম রাগ করে আছো, প্রপোজ করলে রাগও ভেঙে যাবে, আবার রিলেশনও শুরু হবে। কুত্তা, তাই বলে কদু? দুনিয়াতে আর কিছু পেলি না? কদু দিয়ে কেউ প্রপোজ করে? আর বলো না, গেলাম ফুল নিতে, কিন্তু নাই, সব শেষ করে দিয়েছে হারামির বাচ্চাগুলো। পরে দেখি সেখানে কদু অনেকগুলো। মনে হয় কদুর গাছ লাগিয়েছে ভার্সিটির বাগানে। তাই ভাবলাম যখন গোলাপ নেই তখন কদুই ব্যবহার করি। তাই তোমার জন্য কষ্ট করে কাটা তার টপকে এই কদু নিয়ে এসেছি। কদু তাই না? দাও, কদু দাও। আজকে যদি কদু তোমার মাথায় ভাঙতে না পারছি, তাহলে আমার নামও মেঘা নয়। এত রাগ করো কেন? আমি তো ভালো জিনিসই আনছি, এটা বাসায় নিয়ে যেয়ে রান্না করেও খেতে পারবে। তোর কদু তুই নিয়ে যা, লাগবে না তোর প্রপোজ করতে। তুই তোর কদু নিয়ে থাক, আমি গেলাম। ওই সোনা, কই যাও? কদুটা অন্তত নিয়ে যাও। ধুর, এত কষ্ট করে কদুটা নিয়ে আসলাম আর না নিয়েই চলে গেল। যেই লাও সেই কদু হইল। যাই, এটা তো কোনো কাজে লাগবে না, তাই বিক্রি করে দেই, সাথে কিছু আয়ও হবে। কি বলেন? কদু 20 টাকা দিয়ে বিক্রি করলাম। তারপর বন্ধুদের কাছে আসলাম। কি মামা, কই থেকে আসলি? কদু বিক্রি করতে গেছিলাম। হ্যাঁ, কস কি? কই পাইলি কদু? কদুর ব্যবসা শুরু করলি নাকি? আরে না শালাবাবু, আসলে না, এদের বলা যাবে না, শালারা পচাবে এখন আমায়। আসলে হয়েছে কি, তার আগেই মেঘা আপুর আগমন। আমি বলছি কি হয়েছে। তুমি কেন বলতে যাবা? আমি বলছি তো। থাক, আপনাকে কষ্ট করতে হবে না, আমিই বলছি। তোমাদের এই উগান্ডিয়ান বন্ধু আমায় কদু দিয়ে প্রপোজ করতে গেছিল, আর কিচ্ছু পাইনি নাকি, এই জন্য সেই কদু আবার বিক্রি করে আসলো। একে একটু বুঝাও আর একটু সামলিয়ে রাখিও, কখন যে আবার পিটান খাবে। কদু নিয়ে আমার বান্ধবীদের সামনে আমাকে প্রপোজ করতে গেছে, আমার সম্মানের 12টা বাজিয়ে দিয়েছে। তার উপর কদু নিয়ে দাঁত বের করে হাসতে ধরছিল। একে তোমরা আগে সামলাও, তারপর আমি। এই যে নিজের সম্মান গেছে বলে আমার সম্মানেরও ফালুদা বানাই দিল। কি? কদু দিয়ে প্রপোজ? কি আইডিয়া দোস্ত? এইসব আইডিয়া কই থেকে আসে তোর মাথায়? আরে বাহ দুলাভাই বাহ, তুই তো ইতিহাস রচনা করবি কদু দিয়ে প্রপোজ করে। এসব বুদ্ধি আসে কোথায় থেকে তোর মাথায় বলতো? আসলে আসলে না, কি বলছিস মামা? কথা কি সত্যি? কদু দিয়ে প্রপোজ? তোকে নোবেল দেওয়া উচিত, সাথে একটা অস্কারও। তুই তো কিংবদন্তি। আইডিয়াটা কই থেকে পেলি বলতো? হয়েছে কি, আরে বল বল, লজ্জা পাস না, বল। বেটারা বলতে দিচ্ছিস কই? বলার আগেই তো কথা বলছিস। কি বলবো তাহলে? বলার সময় তো দিবি। তোমরাই শোনো এর কাহিনী, আমি গেলাম। যদি আবার এরকম করে তাহলে ভর্তা বানাই দিব। গেলাম। আচ্ছা আপু যা। তানভীর তুই বল। তারপর পুরো কাহিনী তাদেরকে ফিল্মি স্টাইলে বললাম। কিন্তু সব শোনার পর শালারা হাসতে লাগলো। কিছু করার নাই, মানুষের উন্নতি কেউ চোখে দেখতে পারে না, সবাই হিংসা করে। তারপর কোথায় থেকে যেন আমায় একটা গোলাপ ফুল এনে দিল। যা দুলাভাই আমার বোনটাকে পটাই আয়। এরকম শালা যেন ঘরে ঘরে জন্ম নিক। লাভ ইউ শালাবাবু। আরে যা, আগে মেঘাপুর রেগে আছে। আচ্ছা। তারপর মেঘা আপুকে গিয়ে প্রপোজ করলাম। কেমনে করলাম জানতে চেয়ে সময় নষ্ট করবেন না, সেখানেও ভুল করেছি তো তাই, তবে মাফ করে দিয়েছে আমায়। তারপর তার হাত ধরে বন্ধুদের সামনে আসি। শুন তানভীর, আমার বোনের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ছাড়বো না তোকে, আর বাকি সব আমি দেখব। শুধু তোরা খুশি থাক, এটা চাই আমি। দেখতে যা, আর আমি তোর বড়, দুলাভাই করে ডাকবে, নাম ধরে ডাকবি না। যা ভাগ।
আমাদের রিলেশন শুরু হলো। হুম, বরফের সাথে প্রেম করার শখ তো অনেক আগেই পূরণ হয়েছে, এখন বিয়েটাও হবে। হুম, আজ আমাদের বিয়ে। 5 বছর রিলেশন করার পর আজ বিয়ে আমাদের। পরিবার রাজি করানোর দায়িত্ব নিয়েছিল নিয়ন, আদিব আর অপু। আমারও ভালো জায়গায় চাকরি হয়, তাই সবাই রাজি। আর সব থেকে বেশি যার জন্য বিয়েটা হচ্ছে সে হলো মেঘা। হুম, আমার জন্য সে এতদিন অপেক্ষা করেছে, তাই আজকে বিয়েটা সম্ভব হচ্ছে। আমি অনেক খুশি আজ, তবে এর মধ্যেও অনেক ঘটনা আছে। মেঘার সাথে বিয়ে, ও সরি, সে তো এখন আমার হবু বউ। আমার আর তাদের পরিবার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, অনেকেই নিমন্ত্রিত। তার আগে এত আগে চলে না আসে কিছুটা পেছনে ফেরা যাক। মেঘার সাথে রিলেশন শুরু হওয়ার পর থেকেই মেয়েটা আমার যত্ন নিতে শুরু করলো, কিন্তু একটু বেশি। তবে আমার ভালো লাগতো, তার কথা মতো চলতাম তো, তাই বেশি ঝগড়া হতো না। তবে শুনেছিলাম একটা রিলেশনে এই ঝগড়া না থাকলে নাকি রিলেশনটাই অপূর্ণ থাকে, তাই মাঝে মাঝে আমি ওর সাথে ঝগড়া করতাম। পরে অবশ্য আমাকেই তার রাগ ভাঙাতে হতো। মিমাপুর সাথে কথা বলা সহ্য করতো না, একদিন দেখে ফেলে। আমি মাঝে মাঝেই লুকিয়ে কথা বলতাম, তো সেদিন দেখে ফেলার পর সে কি কান্না। পরে অনেক কষ্টে তার রাগ কমাই। তারপর থেকে মিমাপুর সাথে আর কথা বলতাম না। একদিন আমাদের ভার্সিটির সিনিয়রদের বিদায় হচ্ছে, আমি দেখলাম সব থেকে ওই দিন খুশি ছিল মেঘা। আমি তার কাছে যাই। কি ব্যাপার, এত খুশি কেন আজ? আজ আমি সব থেকে বেশি খুশি, কিন্তু কেন শুনি? কারণ আজকে আমার সতীন চলে যাচ্ছে এই ভার্সিটি থেকে। মাইরালা, কবে সতীন হলো তোমার? কেন, তোমাকে বলতে হবে কেন? না, এমনি বললাম আর কি। কেন, বলার প্রয়োজন নাই বুঝি? না, তোমাকে শোনানোর কোনো দরকার নাই। যাও তো, আমায় একটু মজা নিতে দাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। হুম। পাগলিটা শুধু শুধু অনেক খুশি হয়েছিল সেদিন। তার তো একথা মনে ছিল না পরের বছর সেও চলে যাবে এই ভার্সিটি ছেড়ে, আর আমায় থাকতে হবে আরও একটি বছর। দেখতে দেখতে ওই বছরটিও শেষ হয়ে গেল। যেদিন শেষ দিন ভার্সিটিতে, সেদিন মেঘার সে কি কান্না। আরেকবার দেখতে হলো, সবার সামনে জড়িয়ে ধরেছিল আর কাঁদতে লাগলো। ওই পাগলি, এত কাঁদো কেন? শুধু তো ভার্সিটি ছাড়ছ, দূরে তো আর যাচ্ছ না। জানি না, আমি যাব না, আবার পড়বো। তোমাকে ছাড়া একা থাকতে পারবো না এই 1 বছর। পাগলামি একদম করবা না, ভালো করে পরীক্ষা দিবা, আর আমি তো সব সময় আছি তোমার সাথে। দেখো, এই 1 বছর দেখতে দেখতে কেটে যাবে, তারপর ভালো একটা চাকরি নিয়ে সোজা তোমার বাসায় যাব। আর সাথে তো সবসময় শালাবাবু আছেই। চিন্তা করিও না। অনেক কিছু বলে বোঝানোর পর পাগলিটা রাজি হয়। ভার্সিটি থেকে তার চলে যাওয়ার পর ভাবছিলাম একাকিত্ব বাড়বে, কিন্তু উল্টো আরও বেশি সম্পর্ক মজবুত হতে লাগলো। হঠাৎ করে দেখা করা, সারাদিন কথা বলা, সে যে দূরে এখন সেটা মনেই হতো না। কেটে গেল আরেকটি বছর। এদিকে সম্পর্ক মজবুত হতে থাকলো, আর অন্যদিকে বন্ধুত্ব গাঢ়। নিয়ন, আমি, অপু আর আদিব আর কিছু ফ্রেন্ড একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না। খুব ভালোভাবে সবাই পাশ করে বের হই। আর আল্লাহ তাআলা আমাদের বন্ধুত্বটাকে এত মজবুত করলেন যে সবাই একসাথে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করি। আমার আরও 1 বছর লেগে যায় ভালো একটা পজিশন তৈরি করতে। তবে তার আগেই নিয়নের মাধ্যমে মেঘার বাবা মায়ের সাথে কথা বলে আব্বু আম্মু কথা পাকাপাকি করে আসে। তারপর আজ বিয়ে। সবাই এসেছে, আমি আর মেঘা পাশাপাশি বসা। শাড়ি পরে মেয়েটাকে আরও সুন্দর লাগছে। ও, মিমাপুও এসেছে, সাথে তার কোলে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। নিবিড় ভাইয়ার সাথে আপুর বিয়ে হয় 2 বছর আগে। সবাই খুশি। দেখো তো মিমাপুকে কেমন লাগছে? কি? এই, আমি কি করলাম আবার? শুধু জিজ্ঞাসা করলাম।
আজকে তোমার বিয়ে, কিসের কি নিজের বউয়ের প্রশংসা করবে তা নয়, অন্যের বউয়ের দিকেই নজর। এ মা, শুধু তো একটা কথা বললাম। মা, আজকে তুমি চলো, তোমার অবস্থা খারাপ হবেই শয়তান। এহ, আজকে না আমাদের বাসরাত? তোমার বাস্যটা বের করব আজ। না, এ হতে পারে না। অনেক হয়েছে, এবার থামো। ওকে ম্যাম। স্যার। সত্যিকারের ভালোবাসাগুলোর মনে হয় এভাবেই সমাপ্তি হয়। বেঁচে থাকুক সবার ভালোবাসা। কি মামা, হয়ে যাক একটা সেলফি? হ্যাঁ, অবশ্যই। ভাবি রেডি? রেডি। ক্যামেরাবন্দি হলাম আমার সব থেকে প্রিয় 4 জন মানুষের সাথে। ভালো থাকুক তারা, আর আশা করি সব সময় সবাই একসাথেই থাকতে পারবো। সবার ভালোবাসাগুলো বেঁচে থাকুক। সবাই ভালো থাকবেন। পুরো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।